আশা করি তোমরা ভালো আছো, বাসায় সুস্থ ও সুরক্ষিত আছো। আমরা আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমি আয়েশা আক্তার রোমা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ের সিলেবাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরাম চিহ্ন। আজ আমরা বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও। এই যে দেখো, আমি এখন তোমাদের সাথে কথা বলা শুরু করেছি। আমি কখনো বাক্যের মাধ্যমে আমার মনের ভাবগুলো বাক্যের মাধ্যমে প্রকাশ করছি, কথা বলছি তোমাদের বাক্যের মাধ্যমে তোমাদের সাথে। কখনো কোনো বাক্য আমরা এক নিঃশ্বাসে একবারে শেষ করে ফেলি, আবার কখনো বা বাক্যের মধ্যে থেমে থাকি। কখনো কোনো বাক্যের দ্বারা আমরা কোনো কিছু যে কারোর কাছে জানতে চাই, প্রশ্ন জিজ্ঞেস করি, কখনো কোনো কিছুর বিবরণ দিই, আবার কখনো কোনো বিষয় প্রকাশ করি। এই বিষয় হতে পারে আনন্দ, বেদনা বা দুঃখ। অর্থাৎ এই যে আমাদের মনের ভাবগুলো যখন আমরা প্রকাশ করি, প্রকাশ করার সময় আমরা মৌখিকভাবে যখন প্রকাশ করি তখন আমরা বিভিন্নভাবে প্রকাশ করি বাক্যগুলোকে। আবার এটাকে যখন আমরা লিখিত রূপ দিই তখন এই বাক্যগুলোর মধ্যে এই যে আমাদের এক্সপ্রেশনগুলো বা আমাদের অনুভূতিগুলো যখন আমরা প্রকাশ করি, এটা লিখিত রূপ দিতে হলে তখন আমরা বাক্যের শেষে বা মাঝে কিছু চিহ্ন ব্যবহার করি। সেগুলি হচ্ছে বিরাম চিহ্ন। তোমরা একটু ঝটপট লিখে নাও যে বিরাম চিহ্ন কি। যে আমরা আমাদের ভাবগুলো বা কথাগুলো যে প্রকাশ করলাম, এটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য, অর্থাৎ ভাব ও অর্থ স্পষ্ট করার জন্য লেখার সময় বাক্যের মধ্যে ও শেষে যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলা হয়। এবার আমি আবারও বলছি, ভাব ও অর্থ স্পষ্ট করার জন্য লেখার সময় বাক্যের মধ্যে ও শেষে যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলা হয়। তোমরা খাতায় এটা লিখে ফেলো। এবার দেখো, আমরা বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করি। কখনো বাক্যের শেষে, বাক্য শেষ হলে বর্ণনামূলক বাক্যের শেষে সাধারণত আমরা দাড়ি দিয়ে থাকি। কখনো বা একটি বাক্যকে বিভিন্ন অংশে ভাগ করার সময় আমরা কমা দিয়ে ব্যবহার করে থাকি। এবার তাহলে দেখো আমরা কি কি বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি। আমরা যেসব বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি সেগুলো একবার দেখে নাও। প্রথমে হচ্ছে, এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা বই নিয়ে এসেছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো এবং বুঝতে পারো। আমরা সাধারণত যেসব বিরাম চিহ্ন সচরাচর বেশি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কমা, সেমিকোলন, দাড়ি বা পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, ইলেক বা লুপ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন। এছাড়া তোমরা দেখতে পাবে যে 1 থেকে 12 পর্যন্ত এগুলো সাধারণত বেশি ব্যবহৃত হয়। আরও কিছু ব্যাকরণিক চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। 13 থেকে শুরু করে 18 পর্যন্ত। এগুলো দেখো: ধাতু দ্যোতক চিহ্ন, পরবর্তী রূপবোধক চিহ্ন, পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, সমান চিহ্ন, বর্জন চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন। এবার লক্ষ্য করে, এগুলো ব্যাকরণিক চিহ্ন। এগুলো আমরা ব্যাকরণের ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। এগুলো আবার দেখবে তোমরা গণিতেও কিছু ব্যবহার রয়েছে। এবার দেখো, বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে চিহ্নগুলো, বিরাম চিহ্নগুলো বেশি জানা প্রয়োজন সেগুলো হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত, কমা থেকে ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন পর্যন্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই চিহ্নগুলো কোনটা কি রকম: কমা, সেমিকোলন, দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, ইলেক বা লুপ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী। এখানে আবার কিছু বিরতিকাল আছে। আমরা কোন চিহ্নকে কোন সময়, কতটুকু সময় বিরতি নিয়ে থাকি বাক্যের মধ্যে বা কতটুকু থামবো। আমরা যখন কমা ব্যবহার করি সাধারণত 1 বলতে যে সময় লাগে সেই সময়কাল বিরতি
রেখে দেই। সেমিকোলন বাক্যের মধ্যে এক বলার সময়, এক বলতে যে সময়টা লাগে তার দ্বিগুণ সময়কে আমরা সেমিকোলনে ব্যবহার করে থাকি, থেমে থাকি। দাড়ি বা পূর্ণচ্ছেদের ক্ষেত্রে সাধারণত 1 সেকেন্ড কাল সময় আমরা থেমে থাকি। প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রেও ঠিক 1 সেকেন্ড, বিস্ময়সূচকও 1 সেকেন্ড, কোলন 1 সেকেন্ড, কোলন ড্যাশ 1 সেকেন্ড, ড্যাশ 1 সেকেন্ড, হাইফেন এক্ষেত্রে কোনো বিরতির প্রয়োজন নেই। ইলেক বা লুপ চিহ্ন এক্ষেত্রেও কোনো বিরতির প্রয়োজন নেই। উদ্ধৃতি চিহ্ন 1 বলতে যে সময় লাগে সেই সময়। ব্র্যাকেট বা বন্ধনী এর ক্ষেত্রেও কোনো বিরতির প্রয়োজন নেই। এবার দেখো, তোমাদের বিশেষ করে তোমাদের সিলেবাসে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার সেগুলো আমি তোমাদের জন্য লিখে প্রস্তুত করেছি, যাতে তোমরা আরও বেশি ভালো করে সেগুলোকে দেখে বুঝে পড়তে পারো এবং মনে রাখতে পারো, আয়ত্ত করতে পারো। প্রথমে আমরা কমা সম্পর্কে আলোচনা করব। কমাকে বাংলায় বলা হয় পাদচ্ছেদ। সাধারণত বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা ব্যবহার করা হয়। এর বিরতিকাল 1 বলতে যে সময় লাগে ঠিক অতটুকু সময় আমরা থেমে থাকি। একটি পূর্ণ বাক্যকে ভাব অনুসারে একাধিক অংশে ভাগ করার সময় সাধারণত আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন, রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। এখানে আমাদের বাক্যটা শেষ হলো। এটা লক্ষ্য করো, রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না, বাক্য শেষ হলো। আর এই বাক্যটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি এবং এই ভাগগুলোকে আমরা এখানে দেখো 2টি কমা ব্যবহার করে এটাকে বিরাম চিহ্নের শেষে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। 2টি কমা ব্যবহার করে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে। এবার দেখো আমরা কমা আরও কোথায় কিভাবে ব্যবহার করে থাকি। বাংলা ভাষায় আমরা লেখার সময় সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি কমাটাকে। কোথায় কোথায় কমা ব্যবহার করে থাকি এবার আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। সবাই খাতা কলম নিয়ে তোমরা লিখো এবং আগে দেখো, বোঝো, এরপর প্রয়োজন হলে লিখে ফেলো। জটিল বাক্যের ক্ষেত্রে প্রত্যেক অংশের পরে কমা বসে। যেমন যদি আমরা উদাহরণ দিই, যাদের বুদ্ধি নেই তারাই কেবল এ কথা বিশ্বাস করে। এখন লক্ষ্য করো, যাদের বুদ্ধি নেই, এখানে কি করা হয়েছে? কমা দেওয়া হয়েছে। এটা জটিল বাক্য, এই বাক্যে মাঝখানে দেওয়া হয়েছে কমা। সমজাতীয় একাধিক শব্দ পরপর থাকলে সেখানে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোতে কমা বসে। আমরা যদি উদাহরণ দিই, দেখো, সালাম, বরকত, রফিক, জব্বার মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। এখন লক্ষ্য করো, সালাম, বরকত, রফিক, জব্বার এরা কিন্তু সমজাতীয় কতগুলো পদ বা শব্দ। এই জন্য এদের নামের প্রত্যেকের নামের শেষে কি হয়েছে? কমা হয়েছে, কিন্তু শেষ পদটি হচ্ছে জব্বার। এখানে আমরা কমা ব্যবহার করি না। বিশেষ করে তোমরা আরও লক্ষ্য করবে যে ইত্যাদি, প্রভৃতি এসবের ক্ষেত্রেও এর আগের শব্দটিতে কমা ব্যবহার করা হয় না। আমি আরো কতগুলো উদাহরণ তোমাদের সামনে বলছি। আম, জাম, কাঁঠাল, লিচু ও তরমুজ ইত্যাদি গ্রীষ্মকালীন ফল। এখন দেখো, আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো একই জাতীয় শব্দ। এই এক জাতীয় শব্দগুলোর সাথে কি হয়েছে? কমা ব্যবহার করা হয়েছে। এখানে ও তোমাদের আরো একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাক্যের মাঝখানে যদি ও এবং কিন্তু, আর এসব থাকে, এগুলোতে সাধারণত 2 বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করা হয়। সুতরাং এসব ক্ষেত্রে এই ও এবং আর কিন্তু এখানেও কি হবে না, এই 2টি শব্দের মধ্যে কমা হবে না। এরপর তোমাদের আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র আমাদের বড় নদী। এখানে দেখো, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এক জাতীয় শব্দ। এখানে ও ব্যবহার করার আগে পর্যন্ত কি দেওয়া হয়েছে? শব্দগুলোতে কমা ব্যবহার করা হয়েছে বা কমা বসেছে। এরপর আমরা আরো কোথায় কমা ব্যবহার করে থাকি এবার দেখো। কারো নামের উপাধি বা নামের শেষে একাধিক ডিগ্রি থাকলে সেখানে কমা বসে। যেমন আমরা যদি বলি, উদাহরণ দিই, রবিন আহমেদ MA PhD।
এখন এখানে লক্ষ্য করো MA PhD এগুলো হচ্ছে তার ডিগ্রি, এবং রবিন আহমেদ ওনার নাম, নামের শেষে ডিগ্রি দেওয়া হয়েছে, সুতরাং এক্ষেত্রে কি হয়েছে, কমা ব্যবহার করা হয়েছে। কারোর কথা বা উক্তি যদি আমরা হুবহু প্রকাশ করি, অথবা অর্থাৎ হচ্ছে যে প্রত্যক্ষ উক্তির পূর্বে কি বসে, কমা বসে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিই, সুনীল বলল আমার বাবা বাড়ি নেই। এখানে লক্ষ্য করো, সুনীল বলল আমার বাবা বাড়ি নেই, এই প্রত্যক্ষ উক্তিটা হচ্ছে আমার বাবা বাড়ি নেই। কে বলেছে, সুনীল। এই সুনীল বলল, আমরা একটু থেমেছি, এই বাক্যে এখানে কি হয়েছে, কমা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, সুতরাং প্রত্যক্ষ উক্তির পূর্বে আমরা কি দেই, কমা দেই। এছাড়া আমরা আরো কোথায় কমা ব্যবহার করি দেখো, সম্বোধন পদের পরে কমা বসে। যেমন বিদিশা এদিকে এসো। আবার লক্ষ্য করো, বিদিশা এদিকে এসো। এই যে বিদিশাকে আমরা সম্বোধন করলাম, নাম দিয়ে সম্বোধন করলাম, ওকে, তাকে এদিকে আসতে বলা হলো, এবং এই বিদিশা বলে আমরা একটু থেমেছি, সুতরাং এই বিদিশা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি। কোনো বাক্যের পূর্ণ বিরতি বা সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে আমরা দাড়ি ব্যবহার করি, এই দাড়িকে তাই বলা হয় পূর্ণচ্ছেদ। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এক দেশে ছিল এক রাজা, বাক্য শেষ এখানে দাড়ি হয়েছে। সাধারণত বর্ণনামূলক বাক্যের শেষে আমরা দাড়ি ব্যবহার করি। পরোক্ষ প্রশ্নের শেষে প্রশ্ন চিহ্ন না হয়ে কখনো কখনো দাড়ি বসে। যেমন আমরা উদাহরণ যদি দিই, বাবা জানতে চাইলেন আপা ঢাকায় পৌঁছেছে কিনা। এখানে লক্ষ্য করো, কিনা কিনা যদিও আমরা মনে করি যে আপাতত দৃষ্টিতে একটা প্রশ্নসূচক বাক্য, কিন্তু আসলে এটা প্রশ্নবোধক বাক্য নয়, এটা একটা বর্ণনামূলক বাক্য, এজন্য বাক্যের শেষে দাঁড়ি হয়েছে। আর একটা বাক্য আমি বলছি, আমি ভাবছি আমি চাকরি পাবো কবে। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে মনে হয় আপাতত দৃষ্টিতে যে এটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু আসলে এটা বর্ণনামূলক বাক্য, এজন্য বাক্যের শেষে দাঁড়ি ব্যবহার করা হয়েছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাতে আমরা সাধারণত বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন তোমার নাম কি, বইটা কে নিয়েছে। প্রশ্নবোধক বাক্য একটি পদের শেষে ও প্রশ্ন চিহ্ন বসতে পারে। যেমন একটি মাত্র সব পদের শেষে, অর্থাৎ একটি শব্দের শেষেও কখনো কখনো প্রশ্নবোধক চিহ্ন বসতে পারে, যেমন কেন, কখন, কোথায়, কে, কিভাবে ইত্যাদি। এরপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন। কোনো বাক্যের আনন্দ, বেদনা, ভয়, ঘৃণা, দুঃখ ইত্যাদি আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। যেমন ওরে বাবা কত বড় সাপ। এখানে লক্ষ্য করো, বাক্যে ওরে বাবা কত বড় সাপ, এখানে কি হলো, আমরা বিস্ময় প্রকাশ করেছি, এজন্য এখানে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এছাড়া আমরা আরো কতগুলো উদাহরণ দিই, যেমন ছি ছি ও লোকটা আস্ত চোর, বাহ কত সুন্দর ছবি, হায় হায় ছেলেটা এতিম হয়ে গেল। এখানে লক্ষ্য করো আমরা কতগুলো বিরাম চিহ্ন ব্যবহার করেছি। উল্লেখ হয়েছে দাড়ি, বিস্ময়চিহ্ন, প্রশ্নচিহ্ন এসব বিরাম চিহ্ন বাক্যের শেষে বসে থাকে, তাই এগুলোকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন। এছাড়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি আমরা, এটা হচ্ছে ঊর্ধ্বকমা, অর্থাৎ ইলেক বা লোপ চিহ্ন। এখান থেকে ইলেক বা লোপ চিহ্ন আমরা কখন ব্যবহার করে থাকি, কোনো শব্দ থেকে এক বা একাধিক বর্ণ যখন বর্জিত হয় বা লুপ্ত হয়ে গেছে বা বাদ হয়েছে বা অনুক্ত আছে, এরকমটি বোঝাতে সাধারণত লোপ চিহ্ন বসে। যেমন সূর্যমুখী ও গাঁদা দুটি হলুদ ফুল। এখানে দেখো দুটি হচ্ছে সংখ্যা, দুইটি এর পরিবর্তে হয়েছে দুটি, এখানে একটি বর্ণ লোপ পেয়েছে, এজন্য এখানে ইলেক চিহ্ন ব্যবহার করা হয়েছে বা লোপ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এছাড়া আমরা সাধারণত সংখ্যাবাচক শব্দের চলিত রূপের ক্ষেত্রে এই ইলেক চিহ্নটি বেশি ব্যবহার করে থাকি, যেমন দুইজন দুজন, 100 100। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালের সাথে সম্পর্কিত দুটি সংখ্যার ক্ষেত্রে এর আগে ঊর্ধ্বকমা ব্যবহার করা হয় বা ইলেক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন 21শে ফেব্রুয়ারি 52। এখানে দেখো 52-র আগে আমরা সাধারণত একটা সাধারণ সাল হচ্ছে 1900, 1952 না বলে এখানে 52,
এই জন্য এর আগে কি হয়েছে কমা। 26শে মার্চ 71, 71 বললেই বুঝতে পারি যে 1971 সাল। এই জন্য এখানে লুপ করা হয়েছে বা লুপ্ত হয়েছে, এই জন্য লুপ চিহ্নটি ব্যবহার করা হয়েছে। একই সাথে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি 52 এর ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ। ঠিক একইভাবে দেখো লুপ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন হাইফেন। সাধারণত দুই বা ততোধিক পদকে ভেঙে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য আমরা হাইফেন ব্যবহার করে থাকি। যেমন মা, বাবা, ভাই, বোন ও আত্মীয় স্বজন সবাই আমাদের কাছে আপন। এখানে লক্ষ্য করো মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এই দুটি শব্দের মাঝখানে কি ব্যবহার করা হয়েছে? হাইফেন ব্যবহার করা হয়েছে শব্দটিকে ভেঙে লেখার জন্য। এছাড়া আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি, এ আমাদের শ্রদ্ধা, অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। এখানে দেখো শ্রদ্ধা, অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। এই শ্রদ্ধা, অভিনন্দন এর মাঝখানে দেওয়া হলো হাইফেন। এছাড়া প্রীতি উপহার এর মাঝখানে দেওয়া হয়েছে কি? হাইফেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন কোলন। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্য জুড়ে দেওয়ার সময় কোলন বসে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, ঠিক করলাম শীতকালীন অবসরে আমরা কক্সবাজার বেড়াতে যাব। এখানে দেখো ঠিক করলাম, কি ঠিক করেছে জানার আগ্রহ রয়েছে, বাক্যটি শেষ হয়নি। আরেকটি বাক্য আমরা জুড়ে দিলাম কি? শীতকালীন অবসরে আমরা কক্সবাজার বেড়াতে যাব। আরেকটি উদাহরণ, সভায় গৃহীত হলো 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন সভায় গৃহীত হলো, কি গৃহীত হলো? আরেকটি বাক্য আমরা জুড়ে দিলাম। সুতরাং আমরা আগে বলেছিলাম যে একটি অপূর্ণ বাক্যের পরে অন্য আরেকটি বাক্য জুড়ে দেওয়ার সময় আমরা কি ব্যবহার করি? কোলন ব্যবহার করে থাকি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন উদ্ধরণ চিহ্ন। অন্যের কথা হুবহু লিখতে, অর্থাৎ বক্তার কোনো উক্তি একইভাবে লেখার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, উদ্ধরণ চিহ্ন। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে আমরা এই উদ্ধরণ বিরাম চিহ্নটি ব্যবহার করে থাকি। যেমন শিক্ষক বললেন দেশপ্রেম ইমানের অঙ্গ। এখানে লক্ষ্য করো শিক্ষক কি বললেন? দেশপ্রেম ইমানের অঙ্গ। পুরো বাক্যটা শেষ হওয়ার পরে দাঁড়ির পরে আমরা কি দিয়েছি? উদ্ধরণ চিহ্নটি ব্যবহার করেছি এবং কোন বাক্যটা বলেছেন সেই বাক্যটাকে উদ্ধরণ চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করেছি। এরপর লক্ষ্য করো আমরা এই বিরাম চিহ্নগুলো কেন ব্যবহার করব, বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা কি, আর এই বিরাম চিহ্ন যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে আমাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। এর কয়েকটি উদাহরণ আমি তোমাদের বলছি। কয়েকটি উদাহরণ বলছি এখানে। প্রথমে, দেখে লিখো না, লিখলে সাজা পাবে। এখানে লক্ষ্য করো কোনো বিরাম চিহ্ন ব্যবহার করা হয়নি, অর্থাৎ এর অর্থ বোঝা খুব কঠিন। এখন পরবর্তী বাক্যটি এরকম যদি হয় যে দেখে লিখো না, লিখলে সাজা পাবে। দেখে লিখো না, লিখলে সাজা পাবে। এই বাক্যটি কি অর্থপূর্ণ হয়েছে, আমরা বুঝতে পারছি যে এটার সঠিক ব্যবহার হয়েছে। এবার দেখো এই একই কমাটি যদি নার আগে লেখা হয় তাহলে কেমন হয়? দেখে লিখো, না লিখলে সাজা পাবে। এ বাক্যে দেখতে পাচ্ছি যে উদ্দেশ্যেরই কোনো মিল নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিরাম চিহ্ন যদি আমরা সঠিকভাবে না ব্যবহার করি তাহলে কি ধরনের সমস্যার সম্মুখীন হই। একই সাথে আমরা আরেকটি মজার উদাহরণ দিচ্ছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো জায়গায় স্টেশনে বা কোনো রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে লেখা থাকে যে এখানে প্রস্রাব করিবেন না, না করিলে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এরকম যদি একটা উক্তি সাইনবোর্ডে লেখা থাকে যে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা, লক্ষ্য করে ব্যাপারটা কেমন হতে পারে। যদি করে প্রস্রাব করে না করে তাহলে 100 টাকা জরিমানা। সুতরাং আমাদের বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার না করলে কি ধরনের একটা সমস্যার সম্মুখীন হই আমরা। এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। সুতরাং আমাদের সঠিক হবে যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের অনুশীলনের জন্য কয়েকটি বিরাম চিহ্নের ব্যবহার আমরা এখানে তোমাদের পাঠ্য বই থেকে লেখা হয়েছে তোমাদের জন্য। দুরন্ত এক কিশোর
নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান, নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। এখানে লক্ষ্য করো কোনো বিরাম চিহ্ন নেই। তোমাদের পরীক্ষায়ও দেখা যায় যে এরকম একটা অনুচ্ছেদ থাকবে যেটা বিরাম চিহ্ন ছাড়া, সেটাকে তোমাদের সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করে লিখতে হবে। আমি এরকম একটা উদাহরণ দিচ্ছি, যেমন দুরন্ত এক কিশোর, বাক্য শেষ দাড়ি। নাম নূর মোহাম্মদ শেখ, এখানে বাক্য শেষ দাড়ি হয়েছে। বাবা মায়ের একমাত্র সন্তান, এখানে বাবা ও মা দুটি শব্দকে যুক্ত করার ক্ষেত্রে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে বা বিচ্ছেদ করার ক্ষেত্রে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। একমাত্র সন্তান, দাড়ি দেওয়া হয়েছে। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। এখানে দেখো নাটক, থিয়েটার, গান একই রকম শব্দ, একই রকম আমরা বলেছি আগেই পূর্বেই বলা হয়েছে যে একই রকম কতগুলো একজাতীয় বা সমজাতীয় শব্দের সাথে কি বসে, কমা বসে। নাটক, থিয়েটার, এখানে আর দিয়ে দুটি শব্দকে যুক্ত করা হয়েছে যেন আর এর আগে বা পরে কমা হয়নি। নাটক এখানে কমা হয়েছে এবং বাক্য শেষে দাড়ি হয়েছে। এবার তোমাদের জন্য আরেকটি উদাহরণ। মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি? মামা বললেন এটা শখের হাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। এখন লক্ষ্য করো এটাকে যদি আমরা বিরাম চিহ্ন ব্যবহার করে লিখি তাহলে কেমন হয়, কিভাবে লিখব? মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি। এখানে দেখো মামাকে জিজ্ঞেস করলাম, এখানে আমরা কি ব্যবহার করেছি, একটা ড্যাশ ব্যবহার করেছি, আমাদের বাক্য শেষ হয়নি। এই শেষ না হওয়ার কারণে আমরা মাঝখানে হাইফেন বা ড্যাশ ব্যবহার করেছি। এটা কিসের হাড়ি প্রশ্ন করা হয়েছে, যেন প্রশ্নবোধক চিহ্ন। মামা বললেন এটা শখের হাড়ি। মামা বললেন, একটু থামলাম, থামার জন্য কমা, এটা শখের হাড়ি দাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। এখানে দেখো শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, এখানে কি করা হয়েছে, দাড়ি, তাই এর নাম শখের হাড়ি। বাক্য শেষ, এখানেও কি ব্যবহার করা হয়েছে, দাড়ি ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এখানেই বিরাম চিহ্ন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম এ পর্যন্ত। তোমরা এই বিরাম চিহ্ন সম্পর্কে আরো ভালো করে জানার জন্য এবং এগুলো মনে রাখার জন্য, আয়ত্ত করার জন্য তোমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটা গল্প খুব ভালোভাবে মনোযোগের সাথে পড়বে। তাহলে তোমাদের পরীক্ষায় সাধারণত যেসব বিরাম চিহ্নের প্রয়োগ আসে, প্রশ্ন আসে, সেগুলো বই থেকেই অনুচ্ছেদ তুলে দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট অংশ তোমাদের বই থেকে তুলে দেওয়া হয়, সেটাকে তোমরা বিরাম চিহ্ন প্রয়োগ করে লিখতে বলা হয় তোমাদেরকে। তোমরা এই জন্য বাসায় খুব ভালো করে পাঠ্য বইয়ের গল্পগুলো মনোযোগ সহকারে পড়বে এবং লিখবে বিরাম চিহ্ন প্রয়োগ করে। বাসায় সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে, সুরক্ষিত থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।